शेख हसीना वाजद की हमायत में हमेशा आगे रहने वाला भारत अब बांग्लादेश को पसंद क्यों नहीं कर रहा? बांग्लादेश के अंदर आने वाली तब्दीली इसको हजम क्यों नहीं हो रही? आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। পার্লামেন্টারি পার্টি মিটিং ডেকেছিল, সেখানে কংগ্রেস বলেন বিজেপি বলেন সব কিন্তু একমত শেখ হাসিনার ব্যাপারে যে তাকে সমর্থন দিতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চায় না। ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে বা ভারতের বিভিন্ন বিষয় নিয়ে যে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি সেম মিটিং করেন তাহলে ভারতের প্রতিক্রিয়াটা কী হবে? আওয়ামী সরকারের যদি আমরা বলি যে স্বৈরাচারের সেই দোসররা এখনো অনেকটাই সক্রিয় এবং তাদের ষড়যন্ত্র এখনো চলমান। আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় তা নিয়ে ভারতের উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। দুটি বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। আসলে দেখেন, বাংলাদেশের 5ই আগস্টের এই নতুন যে পট পরিবর্তন হলো, এই পরিবর্তনের পরে একমাত্র সারা পৃথিবীতে একমাত্র ভারতই একমাত্র দেশ যে এই পরিবর্তনটাকে তারা কখনোই গ্রহণ করে নাই এবং তাদের যে রিয়েকশান সেটা টোটালি ডিফারেন্ট ফ্রম আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এবং তারা এতটাই এক্সপোজ করেছে নিজেকে যে কারণ গত 15, 16, 17 বছর তারা যে এই দেশটাকে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যে কোনো না কোনোভাবে চালিয়েছে এবং 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এইসব নির্বাচনগুলিতে তারা ইন্টারভেন করেছে মানে ইয়ে হিসাবে বাংলাদেশের একটি ইন্টারনাল রাজনীতিতে। এটা সর্বজন বিদিত, সবাই জানে। কাজেই শেখ হাসিনাকে উনি যখন পালিয়ে গেলেন, ওনাকে ভারতই তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে রিসিভ করেছেন কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। জিনিসগুলো বুঝতে হবে। এবং দেখেন, ইন্ডিয়ান স্টাবলিশমেন্ট এর মধ্যে এর আগে একটা সর্বদলীয় মিটিং ডেকেছিল, কিছুদিন আগে একটা পার্লামেন্টারি পার্টি মিটিং ডেকেছিল। সেখানে কংগ্রেস বলেন বিজেপি বলেন সব কিন্তু একমত শেখ হাসিনার ব্যাপারে যে তাকে সমর্থন দিতে হবে। কাজে আমি যদি আজকে এই প্রশ্ন তুলি যে বাংলাদেশের এই যে পরিবর্তনটা হলো এটা ফ্যাসিজমের বিরুদ্ধে, যেখানে বাংলাদেশের 90% মানে জনগণের সমর্থন রয়েছে, ভারত যদি এটা করে তাহলে এটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই তাদের চলে যায়। এবং এটা হচ্ছে ভারতের যে একটা হেজিমনিস্টিক অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য নেইবার্স অ্যান্ড অন্যান্য জায়গায়, তারই একটা প্রতিফলন। তারা যে কোনোভাবে হোক তারা চায় যে, কারণ বাংলাদেশকে ঘিরে তাদের যে স্বার্থ, আপনি জানেন যে গত 15 বছর 16 বছর শেখ হাসিনা সরকার ভারতকে এমন অনেক কিছু দিয়েছে যেগুলো এখনও মানুষের অজানা। এমন অনেক চুক্তি করেছে, অনেক MOU সাইন হয়েছে, আমরা অনেক কিছু জানি না। এগুলোর মধ্যে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় নাই বলে ধারণা করা হয়। আমরা তাই মনে করি। যদি তাই হয়ে থাকে, ভারত তো এই ধরনের সরকারই চাইবে। কারণ যে সরকারটা জনবিচ্ছিন্ন, যে সরকারের কোনো সমর্থন নাই, যে সরকার একটা অটোক্রেটিক, কারণ তারা বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চায় না ভারত। এবং দেখেন এই যে প্রফেসর ইউনূস সাহেব যে ইউনাইটেড নেশনসে গেলেন, সেখানে বাইডেনের সঙ্গে দেখা হয়েছে, সেখানে কি বলে বিভিন্ন দেশের সরকার প্রধান এবং সংস্থা প্রধানদের সাথে বৈঠক হয়েছে, ইন্টারন্যাশনাল ব্যক্তিদের কিন্তু মোদির সঙ্গে কিন্তু দেখা হয় নাই, যেটা শুনে এটাতেও প্রমাণিত হয় যে বাংলাদেশকে কখনোই তারা গ্রহণ করতে পারে না যতক্ষণ না তারা তাদের স্বার্থে বাংলাদেশকে তাদের স্বার্থে ব্যবহার করতে হবে। এটা তো একটা স্বাধীন সার্বভৌম দেশের মানুষ হিসেবে আমরা কখনো মেনে নিতে পারি না এবং বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। শেখ হাসিনাকে যদি তারা রিহ্যাবিলিটেট করতে চায়, আজকে ওনারা ভারতে বসে রাজনৈতিক দলগুলি মিটিং করছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে রিহ্যাবিলিটেট করবেন পলিটিক্যালি অর তাহলে আজকে ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে বা ভারতের বিভিন্ন বিষয় নিয়ে যে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি সেম মিটিং করেন তাহলে ভারতের প্রতিক্রিয়াটা কী হবে? একটা জিনিস সেম, বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ। বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু আমি এটা ছোট দেশ মনে করি না। বাংলাদেশের 20 কোটি মানুষের শক্তি অনেক অপুরন্ত এবং এটা গত 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা দেখিয়েছে। আরেকটি জিনিস দেখেন, কিছুদিন মাস 2-3 আগে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী যিনি জয়শঙ্কর, উনি একটি রয়টার্সের সঙ্গে একটা ইন্টারভিউতে বলেছেন, দ্য ভেরি এক্সিস্টেন্স অফ বাংলাদেশ ইজ এ থ্রেট টু দ্য সিকিউরিটি অফ
নর্থ ইস্ট ইন্ডিয়া, এটা তো বাংলাদেশের সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা হুমকির মতো মনে হলো। এটা তো করতে পারে না। এবং দেখেন ভারতের যে ফরেন পলিসি, আই এম সরি টু সে, যে দেখেন যে নেইবার্সগুলি আছে, কোনো নেইবার্সই তাদের পক্ষে নেই। আপনি দেখেন শ্রীলঙ্কা তাদের সঙ্গে নাই, নেপাল একসময় নেপাল তাকে তারা নিয়ন্ত্রণ করতো, নেপাল তাদের সঙ্গে নাই, মালদ্বীপস নাই, তারপরে ভুটানও কতটুকু আছে বলা যায় না, শেষ পর্যন্ত বাংলাদেশকেও তারা হারিয়েছে, পাকিস্তান আর চায়নার সঙ্গে তো নাই। আমি কথাটা বলতেছি যে তাদের যে ফরেন পলিসি এটা পরতে ভুল। বিশেষ করে একটা আরএসএস মার্কা, একদম আরএসএস নিয়ন্ত্রিত সরকার, একটা আরএসএস মানে চিন্তাভাবনা আদলে ফরেন পলিসি পার্সু করলে সে ফরেন পলিসি সফল হয় না। এবং আপনি জানেন যে শুধু এই নেইবারে না, আপনি কানাডাতে তারা আপনার একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিককে হত্যা করেছে কি বেশ কিছুদিন আগে। আমেরিকাতে এরকম একজনকে হত্যা করতে চেয়েছিল, সেটা ধরা পড়েছে। আমি কথাটা বুঝাতে চাচ্ছি যে দিস আর দ্য অ্যাক্টিভিটিস দে আর ডুইং। এখন এগুলো তো কোনো সৎ প্রতিবেশীসুলভ আলোচনা না, এবং এগুলো আশেপাশে যে এত মানুষ, ভারত ছাড়া যে পার্শ্ববর্তী দেশগুলি বা আগের আমরা যদি সার্ক কান্ট্রিজগুলি যদি বলি, একটি দেশও তাদের সঙ্গে নাই। তাহলে কি বোঝা গেল? তারা এখানে একা। কাজেই তাদের এই পলিসি দিয়ে, তাদের এই স্বৈরাচারী এবং হেজিমনিস্টিক অ্যাটিটিউড দিয়ে এই দেশে কিছু করতে পারবে বলে আমি মনে করি না। কারণ এই দেশ বাংলাদেশের तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि यहाँ पर बात की जा रही है कि भारत ने दूसरे ममालिक की निस्बत बांग्लादेश के बारे में हमेशा गलत राय रखी। और आप देखें कितनी देर से मुदाखलत करता रहा भारत बांग्लादेश के अंदरूनी मामलात में। बांग्लादेश के इलेक्शन में 15 से 16 साल के अंदर भारत की इन्वॉल्वमेंट बहुत ज्यादा बढ़ चुकी थी। भारत इलेक्शन के अंदर असरअंदाज होता था और दुनिया जहां बांग्लादेश के हर मामले को तस्लीम करती है, बांग्लादेश की तब्दीली को मानती है, तो यहां पर भारत मुखालफत कर रहा है। और आप देखें कि शेख हसीना वाजिद मुल्क छोड़कर भारत के अंदर भाग कर गई, भारत के अंदर उसका वेलकम किया गया, भारत के अंदर उसको रखा गया। और आज भी देखें तो वो शेख हसीना वाजिद के अलावा किसी बात पर आने को तैयार नहीं है, बांग्लादेश की आज़ादी को मानने को तैयार नहीं है, बांग्लादेश की खुद मुख्तारी को मानने को तैयार नहीं है। तो आप अंदाज़ा लगाएं कि भारत बांग्लादेश के बारे में कितनी हद तक अपने मफादात के बारे में सोचता है। जब अपना एक गद्दार निकले तो दूसरों से क्या गिला करना। जब शेख हसीना वाजिद उनको मौका देती थी तो वो आकर मुदाखलत करते थे, इनके खिलाफ एक्शन लेने की कभी सोचा भी नहीं उन्होंने। और कई दफ़ा पाकिस्तान के हाई कमिश्नर ने भी उनको बताया कि ये इस तरह के मामलात हो रहे हैं, आप इनके ऊपर कंट्रोल करें, लेकिन उन्होंने कभी इसके ऊपर कंट्रोल नहीं किया, कभी ध्यान ही नहीं दिया। और अब जब के अवामी हुकूमत आई है और हर मामले के अंदर बांग्लादेश खुद मुख्तार है और बांग्लादेश ने भारत को पीछे कर दिया है, तो अब भारत को तकलीफ हो रही है, भारत को नुकसान उठाना पड़ रहा है। और बांग्लादेश से अपना हाथ उठा के उनको जो दोस्त कहता था, अब उनका सबसे बड़ा दुश्मन बन के सामने आ गया है। क्योंकि उनको पता है कि अब यहाँ पर हमारी दाल नहीं गलनी, अब इन्होंने अपने फैसले खुद करने हैं, अब हमारी नहीं माननी। यहाँ पर उनको ये बात हजम नहीं हो रही कि ये बांग्लादेश स्टैंड हो रहा है और आने वाले वक्त के अंदर भारत को कई गुना पीछे छोड़ जाएगा। पूरी दुनिया भारत की बजाय बांग्लादेश का नाम जपेगी और बांग्लादेश का फ्यूचर ब्राइट है, क्योंकि अब जो फैसले हो रहे हैं बांग्लादेश के अंदर, वो बांग्लादेश के हक के अंदर फैसले हो रहे हैं जो आने वाले वक्त में सबको नजर आएंगे। जब आपके फैसलों पर तनकीद होने लगे तो समझ जाएं आप सीधे रास्ते पर हैं। शेख हसीना वाजिद की हुकूमत में रहते इन चीज़ों का आइडिया नहीं था कि भारत की इन्वॉल्वमेंट कितनी बढ़ चुकी है। जैसे ही शेख हसीना वाजिद कुर्सी से उतरकर भारत भाग कर गई हैं, तो अब ये अंदाजा हो रहा है कि भारत ने किस तरह बांग्लादेश की जड़ों को खोखला किया है और किस तरह बांग्लादेश को नुकसान पहुंचाया है। अब इस चीज का अंदाजा होने लग गया है। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।